হ্যালো স্টুডেন্ট, স্বাগত অপরিচিতা গল্পের দ্বিতীয় পর্বে। গত পর্বে তুমি এই গল্পের লেখক পরিচিতি ও ছোট গল্পের বৈশিষ্ট্য জানার পাশাপাশি গল্পটি কেন ছোট গল্প তা জেনেছিলে। আজকের পর্বে গল্পের কেন্দ্রীয় চরিত্র অনুপমের পরিবার সম্পর্কে, অর্থাৎ অনুপম, তার মা এবং মামার চরিত্র বিশ্লেষণ দেখব। অর্থাৎ এই গল্পে তাদের ও অনুপমের ভূমিকা কেমন ছিল তা জানব। চলো তাহলে শুরু করি। অপরিচিতা গল্পটি ছোট, কিন্তু তোমার বোঝার সুবিধার্থে গল্পটিকে বেশ কয়েকটি পর্বে ভাগ করে দেখানো হবে। আশা করছি এখানে বিভিন্ন শব্দার্থ তোমার প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, গল্পটি উত্তম পুরুষে বর্ণিত, অর্থাৎ লেখক অনুপম নামে যে চরিত্র তুলে ধরেছেন সে নিজের জীবনের বিভিন্ন কথা নিজেই উপস্থাপন করেছে এই গল্পে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গল্পকথক বলছেন, আজ আমার বয়স ২৭ মাত্র, অর্থাৎ এই আমি হল গল্পের অনুপম। আর এভাবেই কবিগুরু অনুপমের আত্মকথার মাধ্যমে পুরো ছোট গল্পটি বর্ণনা আর শেষ করেছেন। একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, রবীন্দ্রনাথের এই গল্পে প্রকৃতির পাশাপাশি বাস্তবিকতার চিত্র উঠে এসেছে। তোমার নিশ্চয়ই তার লেখা আরেকটি সামাজিক সমস্যামূলক গল্প শুভার কথা মনে আছে। হ্যাঁ, মাধ্যমিকে পড়েছিলে। সেখানেও রবীন্দ্রনাথ প্রকৃতির সাথে বোবা মেয়ের শোভার তুলনা তুলে ধরে একটি বিরাট সামাজিক সমস্যা তুলে ধরে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করেছিলেন। তেমনিভাবে এখানেও দেখবে রবীন্দ্রনাথ বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাথে মিল দেখিয়ে নানা চরিত্রের বর্ণনা তুলে ধরেছেন। চলো তবে প্রথমেই এই অনুপম চরিত্রটি সম্বন্ধেই জানি। গল্পটি শুরুই হয়েছে অনুপমের মাধ্যমে। ২৭ বছরের ছেলে অনুপম, চেহারা বেশ সুন্দর। শিক্ষাজীবনের সকল পরীক্ষাতেই পাশ করে গেলেও নিজের জীবন নিয়ে গল্পের শুরুতেই তার কিছুটা হতাশা প্রকাশ পায়। গল্পের শুরুতেই অনুপম বলে, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। অর্থাৎ অনুপম নিজের সমালোচনার মাধ্যমেই গল্পটি শুরু করে। সে বলতে চেয়েছে তার বয়স যেমন বেশি না, তেমনি জীবনের তেমন কোনো বড় গুণের অধিকারীও সে নয়। এই লাইনের মাধ্যমেই তুমি অনুপমের ব্যক্তিত্ব সম্বন্ধে ধারণা পাবে। অনুপমের পরিবারের বর্ণনাও গল্পে উল্লেখ রয়েছে। অনুপমের বাবার বিষয়ে গল্পে বলা হয়েছে, আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমিষ পাত্র পান নাই। মৃত্যুতে তিনি হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। এই লাইনের অর্থ করলে বোঝা যায় অনুপমের বাবা একসময় গরিব ছিলেন। পরবর্তীতে ওকালতি করে ভালোই অর্থ রোজগার করেছিলেন। অর্থ আয়ের নেশায় কোনো বিশ্রাম আজীবন নেননি, কিন্তু এত টাকা নিজ হাতে খরচ করার আগেই তার মৃত্যু ঘটে। বলা যায় মায়ের কাছেই অনুপমের বেড়ে ওঠা। অনুপমের মা ছিলেন গরিব ঘরের মেয়ে, কিন্তু হঠাৎ বড়লোক হওয়ায় তার মধ্যেও অহংকার চলে এসেছিল। এই অহংকারের বিষয়টি অনুপমের বলা একটি লাইনের মাধ্যমেই বোঝা যায়, যেখানে সে উল্লেখ করেছে, মা গরিব ঘরের মেয়ে, তাই আমরা যে বড়লোক একথা তিনিও ভোলেন না, আমাকে ভুলিতে দেন না। এখন তার মায়ের মধ্যে সবসময় টাকার একটা অহংকার কাজ করে, আর ছেলেকেও তিনি টাকার অহংকার শেখাতে চাইছেন বলে ছেলে মনে করে। মায়ের আদরী মানুষ অনুপম। অনেক ক্ষেত্রেই দেখবে কিছু মা এমনভাবে তার শিশুকে বড় করে তোলে যে প্রাপ্তবয়স্ক হয়েও সন্তানেরা কোনো সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারে না। অনুপম ছিল সেরকম একটি ছেলে, যেটা অনুপম নিজেই গল্পের মধ্যে উল্লেখ করেছে। গল্পে সে বলে, শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়স হইল না। অর্থাৎ অনুপমের মতে সে মায়ের কোলে কোলে থেকেই বড় হয়েছে, তাই কেবল অঙ্কের হিসাবে বয়সটা বাড়লেও মানসিকভাবে সে বয়সের সাথে বেড়ে ওঠার সুযোগ পায়নি। তার সব ভালোমন্দ সিদ্ধান্ত তার মা নিতেন। এবার চলো দেখি অনুপম ব্যক্তি হিসাবে কেমন ছিল। অনুপম নিজের জীবনকে ফলের মতো গুটির সাথে তুলনা করেছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়া আছে। কেন তুলনা করছে সে ব্যাপারটি জেনে নিই চলো। তুমি নিশ্চয়ই জানো গুটি থেকে ফল হয়, কিন্তু গুটি যদি শুধু বড়ই হয় কিন্তু ফলে পরিণত না হয়, তবে পুরো প্রক্রিয়াটাকে কখনোই সফল বলা যাবে না। এটি একটি অসম্পূর্ণ প্রক্রিয়া। অনুপম নিজের জীবনকে এভাবে গুটি ও ফলের সাথে উপমা বা তুলনার মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন। তার বয়স ২৭ বছর, কিন্তু সে জীবনে সফল না, এই বিষয়টি সে বোঝানোর চেষ্টা করেছেন। পরবর্তীতে সে তার শিক্ষকের একটি কথার উল্লেখ করেছেন। তার শিক্ষক একবার তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছিলেন, যার বর্ণনা পাওয়া যায় এই লাইনে, ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। স্ক্রিনে শিমুল ফুল ও মাকাল ফলের ছবি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ দুটি জিনিসই দেখতে বেশ সুন্দর, কিন্তু গুণহীন। অনুপমও ছিল ঠিক সেরকম।
উচ্চশিক্ষিত সুন্দর চেহারার অধিকারী হলেও তার নিজের কোনো গুণ ছিল না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। যার সবচেয়ে বড় উদাহরণ তার নিজের বিয়েতেই কোনো কথা বলতে না পারা। বিয়ের ঘটনাটি সম্পর্কে তুমি পরবর্তী পর্বে জানতে পারবে। এছাড়া দেখা যায় অনুপম নিজের সম্পর্কেই নিজে বলছে, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এই বিষয়টার মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে সেটা চলো দেখি। হিন্দু ধর্মমতে দেবী দুর্গাকে অন্নপূর্ণা বলা হয়। তার দুই ছেলে, বড় ছেলে গণেশ, ছোট ছেলে কার্তিকেয়। এখানে গজান বলতে গণেশকে বোঝানো হয়েছে, যার ছোট ভাই কার্তিকেয়। অর্থাৎ দেবী দুর্গা কার্তিকেয়কে কোলে নিয়ে বসে আছে, যেমনটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ। তাই নিজেকে বর্ণনা করতে গিয়ে অনুপম নিজেকে অন্নপূর্ণার ছোট ছেলে বলেছে, যে মায়ের কোলেই রয়ে গেছে। অনুপম এই লাইনটা নিজেকে ব্যঙ্গ করে বলেছে। সে বোঝাতে চেয়েছে এত বড় হয়ে গেলেও তার মা তাকে ছোট একটি বাচ্চার মতোই লালন পালন করে। মায়ের কোলে বড় হলেও অনুপমের পরিবারে আরও একজন ছিল, সে হল তার মামা। গল্পে বলা হয়েছে আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড়জোর বছর 6 বড়, কিন্তু ফল্গুর বালির মতন তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গুন্ডুস রস পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। মামার বয়স খুব বেশি না, সে অনুপমের চেয়ে বছর 6 বড়। যদিও অনুপম তার মামাকেই তার মূল অভিভাবক বলেছে, কারণ অনুপমের ছোট বয়সেই তার বাবা মারা যান, আর সংসারের ভালোমন্দ মামাই দেখা শুরু করেন। তাই মামার সাথে অনুপমের সম্পর্ক ঘনিষ্ঠ। গল্পের মধ্যেই একটি লাইন রয়েছে দেখবে, যেখানে বলা আছে ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। চলো দেখি অনুপম আসলে কি কারণে লাইনটা বলেছে। জেনে রাখো, ফল্গুর হল ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী। স্ক্রিনে ফল্গু নদী দেখতে পাচ্ছ। এটা বালুচর মনে হলেও এটা কিন্তু একটা নদী, এর নিচ দিয়েই পানি প্রবাহিত হচ্ছে। তোমার হয়তো অন্তঃসলীলা নদী কি তা বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে চলো এই ব্যাপারটা জানি। অন্তঃসলীলা নদী বলতে বোঝানো হচ্ছে যে সকল নদী ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এর কিছু অংশ ভূপৃষ্ঠের মধ্য দিয়েও প্রবাহিত হয়। যেমনটা এই ফল্গু নদী, যেটার ওপরে রয়েছে বালির স্তর, কিন্তু নিচ দিয়ে ঠিকই নদী প্রবাহিত হচ্ছে। এবার চলো মূল বিষয়ে যাওয়া যাক। ফল্গু নদী সংক্রান্ত লাইনটির মাধ্যমে বোঝানো হয়েছে ফল্গু নদীর বালি যেমন তার সকল পানিকে নিজের মধ্যে নিয়ে রেখেছে, তেমনিভাবে অনুপমের মামাও তাদের সংসারের সকল দায়িত্ব পালন করেছে। অনুপম এ পরিবারের ছেলে হলেও তাকে কোনো কাজে দায়িত্ব নিতে হয় না, সব মামাই দেখেন। তবে তার মামা ছিলেন বেশ সংকীর্ণ মনা আর ঘরকুনো, যেটা অনুপমের একটি বর্ণনার মাধ্যমে বোঝা যায়, যেখানে সে বলছে কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জেনে রাখো, আন্দামান হল ভারতের সীমানার মধ্যে পড়া বঙ্গোপসাগরের একটি দ্বীপ। চলো আবার মূল আলোচনায় যাই। গল্পের মধ্যে দেখতে পাবে অনুপমের বিয়ে ঠিক করার সময় অনুপমের মামার লোভী দিকটি ফুটে ওঠে। গল্পের এক পর্যায়ে অনুপমের বন্ধু হরিশ একজন মেয়ের সন্ধান দেয়। হরিশ কানপুরে থাকে। অনুপম বলছে, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলল তার কাছে ভালো পাত্রের সন্ধান আছে। এই লাইনগুলোতে এই ঘটনারই উল্লেখ আছে। কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে তৃণ ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। এই লাইনগুলো থেকে বোঝা যায় যে ২৭ বছর বয়সী অনুপম যদিও এমএ পাশ, তবে সে বেকার। নিজের ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো চিন্তা নেই। পরিবারে তার মা ও মামাই সবকিছুর দেখাশোনা করেন। এমএ পাশ করার পর যেহেতু অনুপম ছুটিতে সংসারের প্রতিও তার কোনো দায়িত্ব নেই, তাই তার মনে বিয়ে করার ইচ্ছা জেগেছে। তাই হরিশের কথা শুনে যেন সে আরও একটু আশা পেল। আর তাছাড়া হরিশ মেয়েটির বিষয়ে এমন রসাত্মক বর্ণনা দিচ্ছিল যে বর্ণনা শুনে অনুপমের মনে বিয়ের ইচ্ছা আরও প্রবলভাবে বেড়ে উঠছিল। কিন্তু বিয়ে করার জন্য তো মামার অনুমতি নিতে হবে, তাই সে বন্ধু হরিশকে বলে মেয়ের বিষয়ে কথা, যাতে তার মামাকে হরিশ জানায়। হরিশ আসর জামাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশের লক্ষ্যের মঙ্গল ঘর ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই।
সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এই লাইনগুলোতে অনুপমের বিয়েতে তার মামার মনোভাব ফুটে উঠেছে। হরিশের রসিক ব্যবহারের জন্য মামা তাকে বেশ পছন্দ করেন। হরিশের বর্ণনা শুনে মামা যেমন মেয়ে চান তার যেন সন্ধান পেলেন। মামার কাছে কন্যা মুখ্য নয়, তার চেয়ে কন্যার পিতার অবস্থা বেশি গুরুত্বপূর্ণ। কন্যার পিতা একসময় সম্ভ্রান্ত ধনী ছিলেন, কিন্তু বর্তমানে অর্থাবস্থা করুণ হওয়ায় বংশমর্যাদা রক্ষা করার জন্য গ্রাম ছেলে পশ্চিমে চলে যান। যেহেতু কন্যার পিতার একটিমাত্র মেয়ে, তাই তাদের যা সহায় সম্বল থাকবে তা মেয়ের জামাই পাবে। এটা ভেবে মামা একটু আশ্বস্ত হন। অর্থাৎ তারা এমন ঘরের মেয়ে আনতে চান যার বাবার আর্থিক সামর্থ্য কম থাকবে, তাহলে তাদের কথা মেনে চলবে। আর মেয়ের বাবা সবসময় ছেলের মামাকে তোষামত করে চলবে। মামার লোভী দিকটিও এখানে প্রকাশ পায়। মেয়ের বাবার অর্থসম্পদ একদম না থাকলেও হবে না, বংশ ভালো হতে হবে ইত্যাদি নানা চাহিদা অনুপমের মামার। একে একে আমাদের আজকের আলোচনার সবগুলো চরিত্র সম্পর্কে জানা হয়ে গেল। এবার চলো এক নজরে অনুপম, তার মা ও তার মামা চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখে নেই। এটি তোমাকে এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন উত্তর করতে সাহায্য করবে। এই হচ্ছে এক নজরে অনুপমের বৈশিষ্ট্য, মায়ের বৈশিষ্ট্য, মামার বৈশিষ্ট্য। আজ এই পর্যন্তই। আজকের পর্বে অনুপমের পরিবার সম্পর্কে জানলাম এবং তার মা ও তার মামার চরিত্র বিশ্লেষণ দেখলাম। আগামী পর্বে এ গল্পের বাকি দিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।